আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আজকে আমরা শিখব ভয়েস নিয়ে। দেখো, প্রথমেই বলি, ভয়েস মানে হচ্ছে বাচ্য, যাকে আমরা এভাবে বলতে পারি ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই মূলত ভয়েস বলা হয়। ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস যাকে আমরা কর্তৃবাচ্য বলবো, প্যাসিভ ভয়েস যাকে আমরা কর্মবাচ্য বলবো। এবার আসো, অ্যাক্টিভ ভয়েস কাকে বলে। দেখো, কোনো সেন্টেন্সে সাবজেক্ট যদি সক্রিয় হয়ে নিজে কার্য সম্পাদন করে বা কাজ সম্পাদন করে, তাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলবো। কিছু উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো। আই ইট রাইস, এই বাক্যে আমি ভাত খাই, আই কথাটি বা আই সাবজেক্টটি নিজে কাজটি করতে পারে, তাই এটি অ্যাক্টিভ ভয়েস। হি রাইটস আ লেটার, সে এক লেটার লেখে। তো যেহেতু সে নিজে লেখে, সাবজেক্ট মানে হি সাবজেক্ট কাজটা করতে পারে, তাই এটি অ্যাক্টিভ ভয়েস। এবার আসো প্যাসিভ ভয়েস। দেখো, প্যাসিভ ভয়েস যাকে আমরা কর্মবাচ্য বলবো, কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি নিষ্ক্রিয় থাকে বা সাবজেক্ট যদি নিজে কাজটি করতে না পারে, তাহলে আমরা তাকে প্যাসিভ ভয়েস বলবো। যেমন রাইস ইজ ইটেন বাই মি, এ বাক্যে বলা হচ্ছে ভাত আমার দ্বারা খাওয়া হয়। আচ্ছা বলো তো, রাইস কি নিজে নিজে ভাত খাইতে পারে? না, এটা কখনোই সম্ভব না। তো এই ধরনের বাক্যগুলোকে আমরা প্যাসিভ ভয়েস বলবো। যখন সাবজেক্ট নিজে কাজটি সম্পাদন করতে পারবে না, আমরা তাকে প্যাসিভ ভয়েস বলবো। আরেকটা উদাহরণ দেখো, এ লেটার ইজ রিটেন বাই হিম, তার দ্বারা এক পত্র লেখা হয়েছে। দেখো, লেটার কিন্তু নিজে নিজে লিখতে পারে না, তাই এটি প্যাসিভ সেন্টেন্স বা ভয়েস বলতে পারো। তাহলে আমরা জেনে নিলাম অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট সে কাজটি করতে পারে, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট নিজে কাজটি করতে পারে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভয়েস চেঞ্জ করার জন্য আমাদের মূলত 5টি বিষয় সম্পর্কে জানা থাকতে হবে, তবেই আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো। তাহলে দেখো, শুরুতে আমাদেরকে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট বানাতে হবে। যেমন একটা উদাহরণ দেখতে পাচ্ছ, হি সরি দে প্লে ফুটবল। এখানে ফুটবলটা হচ্ছে অবজেক্ট, আমরা সেটাকে প্যাসিভ করার সময় সাবজেক্ট বানাতে হবে। ঠিক একইভাবে আবার সাবজেক্টটি অবজেক্ট হয়ে যাবে। দেখো, দ্বিতীয়ত হচ্ছে আমাদেরকে বি ভার্ব আনতে হবে। একটি বি ভার্বের ব্যবহার করতে হবে প্যাসিভ করার সময়। আর ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্ব 3 সবসময় তোমাদেরকে বসাতে হবে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি বসাতে হবে সবসময়। দেখো, যদি অতিরিক্ত কোনো অংশ থাকে এক্সটেনশন হিসেবে, তাহলে সেটি বসে যাবে, অর্থাৎ ভার্বের পরে সেটি বসে যাবে। তারপরে বাই প্রিপোজিশনটা বসবে, কখনো কখনো উইথ, অ্যাট, ইন অথবা ফর্ম, এই শব্দগুলো, ফ্রম, এই প্রিপোজিশনগুলো বসতে পারে। সবার শেষে আমরা কি করব, অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট থাকবে সেটাকে অবজেক্ট বানাতে হবে। এই উদাহরণটা একটু লক্ষ্য করো, দে প্লে ফুটবল। এখানে আমরা অবজেক্টকে সাবজেক্ট বানাইছি, দ্বিতীয়ত ভার্বের পরিবর্তন করছি, যেটাকে আমরা টেন্সের পরিবর্তন বলতে পারি। এখানে একটা বি ভার্ব আনতে হবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, তারপরে সাবজেক্টটাকে অবজেক্ট বানাতে হবে, এবং তার আগে একটা বাই প্রিপোজিশন বসাতে হবে, এবং কখনো কখনো সেগুলো চেঞ্জ হতে পারে। এখন আসো আমাদের 1 নং পরিবর্তন। 1 নং পরিবর্তন হলো সাবজেক্টের, অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। এক্ষেত্রে দেখো, এই ওয়ার্ডগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। আই সাবজেক্ট, এটার অবজেক্ট হচ্ছে মি। উই, এটার অবজেক্ট হচ্ছে আস, আবার আসের সাবজেক্ট হচ্ছে উই। ইউ, এটা দুটো একই রকম। হি থাকলে হিম, সি থাকলে হার, দে থাকলে দ্যাম, ইট থাকলে ইট। এগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। আসলে ব্যাপারটা হচ্ছে, সাবজেক্টিভ যে প্রোনাউনগুলো আছে এগুলো সবসময় ভার্বের আগে বসে, অবজেক্টিভ যে প্রোনাউনগুলো আছে এগুলো সবসময় ভার্বের পরে বসে। তো এক্ষেত্রে এই জিনিসগুলো তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আর কোনো ব্যক্তির নাম থাকলে তাহলে সেটা চেঞ্জ হবে না, সেটা যেভাবে আসে সেটা সেভাবেই বসে যাবে। অর্থাৎ থার্ড পার্সন থাকলে সেটার পরিবর্তন হবে না, আর ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন থাকলে সেগুলো পরিবর্তন করতে হবে। দেখো, এক্ষেত্রে আমরা একটু অবজেক্টকে যখন সাবজেক্ট বানাবো, আমাদের একটু খেয়াল রাখতে হবে অবজেক্ট মানে কি। অবজেক্ট মানে হচ্ছে যাকে কর্তা আশ্রয় করে কাজ সম্পাদন করে, তাকে আমরা অবজেক্ট বলি। যেমন দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। এই বাক্যে
কর্তা হচ্ছে, সাবজেক্ট হচ্ছে দে, প্লে হচ্ছে ভার্ব, আর অবজেক্ট হচ্ছে ফুটবল। দেখো তারা এই ফুটবলকে আশ্রয় করে বা ফুটবলের মাধ্যমে তারা খেলা কাজটি সম্পাদন করে, তাই প্লে কথাটা হচ্ছে, ফুটবল কথাটা হচ্ছে অবজেক্ট। দেখো আমরা সহজে অবজেক্ট খুঁজে পেতে পারি। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে সাধারণত অবজেক্ট পাওয়া যায়। যেমন এই বাক্যে যদি আমরা বলি তারা খেলে, তারা কি খেলে? ফুটবল খেলে। তাহলে এখানে ফুটবল কথাটা হচ্ছে অবজেক্ট। অবশ্যই মনে রাখবে, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে ভার্বের পরে অবজেক্ট পাওয়া যাবে। যদি শুরুতে বা ভার্বের আগে পাওয়া যায় উত্তর, তাহলে সেই ক্ষেত্রে অবজেক্ট হবে না। সবসময় ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাবে ভার্বের পরে। আর তোমরা একটু আগে বলেছি তোমাদেরকে যে অবজেক্ট সবসময় ভার্বের পরে বসে। আশা করি বুঝতে পেরেছো। এবার তাহলে আমরা দেখে নিলাম 1 নং পরিবর্তনগুলো, এগুলো তোমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। এবার দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্টুডেন্টরা যে বিষয়ে সবচেয়ে সমস্যা ফেস করে সেটা হচ্ছে 2 নং পরিবর্তন, যেটা টেন্সের পরিবর্তন। দেখো একেবারে সহজ, কঠিন মনে করার কিছুই নেই। আমরা একটু খেয়াল করব যে অ্যাক্টিভ ভয়েসে সাধারণত যদি প্রেজেন্ট টেন্স থাকে, অর্থাৎ ভার্ব ওয়ান থাকে, অথবা ভার্ব ওয়ানের সাথে এস অথবা এস যুক্ত থাকে, তখন আমরা প্যাসিভ করার সময় এম, ইজ, আর এই তিনটা যে কোনো একটা আনবো সাবজেক্ট অনুসারে, তারপরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করব। দ্বিতীয়ত দেখো, যদি ভার্ব টু থাকে অথবা ডিডের পরে ভার্ব ওয়ান থাকে, তাহলে সেটাকে প্যাসিভ করার জন্য আমরা সাবজেক্ট অনুসারে ওয়াজ অথবা ওয়ার আনবো, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল করে দিব। দেখো ফিউচার ইনডেফিনিটের সময় শেল, উইল প্লাস ভার্ব ওয়ান হয়। এটাকে যখন আমরা প্যাসিভ ভয়েসে করব, তখন আমরা কি করব? শেল, উইলের পরে জাস্ট একটা বি কথা আনবো, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো কন্টিনিউয়াসের বেলায় দেখো আইএনজি থাকে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের বেলায় এম, ইজ, আর প্লাস ভার্ব সাথে আইএনজি থাকলে সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলা হয়। সেটাকে আমরা প্যাসিভ করার সময় এই তিনটা থেকে যে কোনো একটা বি ভার্ব আনবো সাবজেক্ট অনুসারে, প্লাস বি ভার্ব এবং মূল ভার্বের মধ্যখানে একটা বিং কথা যোগ করব। আর সবসময় তোমরা জানো প্যাসিভ ভয়েসের সময় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হয়। আশা করি তোমরা এই 3 প্রকার কন্টিনিউয়াস, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, এই কন্টিনিউয়াসের বেলায় মূল ভার্ব অর্থাৎ বি ভার্ব এবং মূল ভার্বের মধ্যখানে একটা বিং কথা যোগ করলেই সেটা হয়ে যাবে। এবার আসো পারফেক্টের বেলায়। প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট, এটার স্ট্রাকচার হচ্ছে হ্যাভ এবং হ্যাজের পরে ভার্ব থ্রি থাকলে এটাকে বলা হয় পাস্ট প্রেজেন্ট পারফেক্ট, হ্যাডের পরে ভার্ব থ্রি থাকলে এটাকে বলা হয় পাস্ট পারফেক্ট। তো এই ধরনের ক্ষেত্রে আমরা কি করব? জাস্ট হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো থেকে যে কোনো একটা এখানে বিভার্ব হবে না, এখানে হ্যাভ ভার্ব হবে। তো এই তিনটা থেকে যে কোনো একটা ভার্ব ব্যবহার করব, হ্যাভ ভার্ব, এই তিনটা থেকে যে কোনো একটা হ্যাভ ভার্ব আমরা ব্যবহার করব। পাশাপাশি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব, তার আগে আমরা বিং কথাটা ব্যবহার করব। আশা করি তোমরা টেন্সের ব্যবহারটা তোমরা বুঝতে পারছো। দেখো মডাল অক্সিলারি ভার্বের বেলায়, অর্থাৎ ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড এই শব্দগুলো যদি থাকে মডাল অক্সিলারি ভার্বগুলো, তখন আমরা কি করব? প্যাসিভ করার সময় মডাল অক্সিলারি ভার্বটা লিখবো সাবজেক্ট অনুসারে, তারপরে হচ্ছে একটা বি কথা আনবো এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব, প্রায় এই স্ট্রাকচারটার মতো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ আমরা যদি টেন্সের ব্যবহারটাকে আবার একটু রিপ্লাই করি, প্রেজেন্ট ইনডেফিনিট এটার সময় যখন আমরা প্যাসিভ করব, তখন এম, ইজ, আর এই তিনটা থেকে যে কোনো একটা প্লাস ভার্ব পাস্ট পার্টিসিপল করব। পাস্ট ইনডেফিনিটের সময় ওয়াজ, ওয়্যার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। আর ফিউচার ইনডেফিনিটের সময় শ্যাল বি অথবা উইল বি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। কন্টিনিউয়াসের বেলায় মূল ভার্বের আগে বিং যোগ করব এবং সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব নিব। পারফেক্টের বেলায় ঠিক একই রকম, মূল ভার্বের আগে বিং যোগ করব, তার আগে একটা হ্যাভ ভার্ব অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো সাবজেক্ট অনুযায়ী যে কোনো একটা বসাবো। এবং মডাল অক্সিলারি ভার্বের বেলায় আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আগে বি কথাটা যোগ করব। জাস্ট এতটুকুই হচ্ছে আমাদের টেন্সের পরিবর্তন। এবার আসো 3 নম্বর পরিবর্তন, যেটা হচ্ছে আমাদের যে ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন দেখো তোমাদের কিন্তু এই ফর্মগুলো ভার্বের জানা থাকতে হবে, না হলে তোমরা ভয়েস চেঞ্জ করতে পারবে না। তো এগুলো শেখার জন্য যে কোনো গ্রামার বই থেকে এই ধরনের ফর্মগুলো দেওয়া থাকে, অথবা এফএম মেথড নামে একটি বই আছে, সেটা থেকেও তোমরা দেখতে পারো। তো তোমাদের এগুলো জানা থাকতে হবে, না হলে কখনোই ভয়েস করা সম্ভব হবে না। গো এটা প্রেজেন্ট ফর্ম, ভার্ব ওয়ান, এটা ভার্ব ওয়ান।
এটার ভার্ব টু হচ্ছে ওয়েন্ট, মানে অতীতকাল। আর ভার্ব থ্রি বা ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে গন, গো অ্যান্ড গন। আমাদের সবসময় ভয়েস করার জন্য, প্যাসিভ ভয়েস করার জন্য ভার্বের 3 নম্বর ফর্মগুলো লিখতে হবে, নো, নিউ, নোন। এখন তোমাদেরকে যদি এগুলো না জানা থাকে তাহলে তোমরা তো তোমাদের পক্ষে ভয়েস করা সম্ভব হবে না। এই জন্য এই ফর্মগুলো তোমাদের জানা থাকতে হবে, বিভিন্ন বই থেকে শিখতে পারো এগুলো। এবার দেখো কোন শব্দগুলোর সাথে আমরা জানি সাধারণত যে আমাদের প্রেপোজিশন হিসেবে বাই বসে, অর্থাৎ যখন আমরা সাবজেক্টকে অবজেক্ট করব তার আগে একটা বাই লিখতে হয়, কিন্তু কখনো কখনো এই বাইয়ের পরিবর্তে এই উইথ, অ্যাট, ইন অথবা টু এই ধরনের অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বসে। তো এই ধরনের কিছু শব্দ আমি এখানে ব্যবহার করলাম। কিল, ফিল্ড, সিজড এগুলোর পরে উইথ বসে, নো, নোন এর পরে টু বসে, প্লিজ, ডিসপ্লিজড এগুলোর পরে ব্যক্তি থাকলে উইথ আর বস্তু থাকলে অ্যাট বসে, ইন্টারেস্টেড, কন্টেইনড, এমবডিড এগুলোর পরে সাধারণত ইন বসে বাইয়ের পরিবর্তে। একটা উদাহরণ দেখো, আই নো হিম। আমরা যদি এটাকে প্যাসিভ ভয়েস করি তাহলে হিম এটা অবজেক্ট, এটাকে আমরা সাবজেক্ট বানাবো। তো তোমরা জানো হিমের সাবজেক্ট হচ্ছে কই, হিমের সাবজেক্ট হচ্ছে হি, অর্থাৎ হিম তো এটা ভার্বের পরে বসে, তো এটা সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি। এবার হচ্ছে টেন্সের পরিবর্তন, নো এটা প্রেজেন্ট টেন্স, তোমরা জানো নো, নিউ, নন, নো, নিউ, নন যেহেতু ভার্ব ওয়ান। তো আমরা কি করব, প্যাসিভ করার সময় এম, ইজ, আর এই তিনটে থেকে যে কোনো একটি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল করব। তো হির সাথে সাধারণত ইজ হয়, এজন্য হি ইজ। আর নো এর পাস্ট পার্টিসিপল হচ্ছে নোন, এই তো দেখো নো, নিউ, নোন। তারপর হচ্ছে সাব একটা প্রেপোজিশন, তো নোর সাথে টু হয়, নোন, এখানে নো হবে না, সরি এটা নোন হবে, নোন। তারপর হচ্ছে টু প্রেপোজিশন হিসেবে বসবে, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। দেখো এখানে আরো কিছু উদাহরণ দেওয়া আছে। আই ইট রাইস, আমরা যদি এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করি তাহলে আমরা রাইসটা, এটা হচ্ছে অবজেক্ট, কিভাবে পাইছি আমরা, দেখো আই ইট রাইস আমি ভাত খাই, আমি কি খাই, ভাত। তাহলে অবজেক্ট হচ্ছে রাইস, এটাকে আমরা সাবজেক্ট করব, তারপর হচ্ছে দ্বিতীয় হচ্ছে টেন্সের পরিবর্তন করব। দেখো এটা প্রেজেন্ট টেন্স, তো প্রেজেন্ট টেন্সের সময় আমরা একটু আগে দেখে আসছি, প্রেজেন্ট টেন্সের সময় আমাদের কি আনতে হবে, এম, ইজ, আর প্লাস ভার্ব থ্রি। তো যেহেতু রাইস এটা থার্ড পারসন সিঙ্গুলার, এটার সাথে ইজ হয়। তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ইটেন ব্যবহার করলাম। তারপর হচ্ছে প্রেপোজিশন হিসেবে আমাদেরকে বাই বসাতে হবে, আমরা এখানে প্রেপোজিশন হিসেবে বাই বসাবো, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো 2 নম্বর উদাহরণটা দেখো, দে প্লে ফুটবল। তাহলে তারা ফুটবল খেলে, তারা কি খেলে, ফুটবল। ফুটবল হচ্ছে অবজেক্ট, এটাকে আমরা সাবজেক্ট বানাবো। প্লে এটা প্রেজেন্ট টেন্স, এজন্য আমাদের একটা অক্সিলারি ভার্ব আনতে হবে, বি ভার্ব আনতে হবে। তো ফুটবলের সাথে ইজ হবে, প্লে এর পাস্ট টেন্স প্লেড, তারপর হচ্ছে আমাদের প্রেপোজিশনে বাই বসাবো, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। মনে রাখবে সাবজেক্ট ফর্মগুলো সবসময় ভার্বের আগে বসে, আর এটা ভার্বের পরে সবসময় বা প্রেপোজিশনের পরে সবসময় অবজেক্টিভ ফর্ম বসে, এই জন্য আমরা দে থাকলে দ্যাম করে ফেলবো। আশা করি বুঝতে পেরেছো। তৃতীয় উদাহরণগুলো দেখো, উদাহরণটা দেখো, উই আর ইটিং ম্যাঙ্গো। আমরা ম্যাঙ্গো খাচ্ছি, কি খাচ্ছি, ম্যাঙ্গো। তাহলে ম্যাঙ্গো হচ্ছে অবজেক্ট, এটাকে আমরা সাবজেক্ট বানাবো। দেখো এটা থার্ড পার্সন, এই জন্য কোনো পরিবর্তন হয়নি। এবার হচ্ছে আমাদের টেন্সের পরিবর্তন, দেখো আর ইটিং এটা হচ্ছে কন্টিনিউয়াস, ভার্বের সাথে আইএনজি থাকলে তার আগে আর থাকলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো কন্টিনিউয়াসের বেলায় আমাদেরকে বলা হয়েছে যে ভার্ব পরিবর্তন একটা বি ভার্ব আনবো, একটা বিং যোগ করতে হবে, আর মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। তো আমরা এখানে যেহেতু ম্যাঙ্গো থার্ড পারসন সিঙ্গুলার, এটার সাথে আর হয় না, ইজ হয়, তো আমরা বসালাম মূল ভার্বের আগে আমরা বিং কথাটা যোগ করব আর মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল করে দিব। তারপর হচ্ছে একটা বাই আনবো, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম আস, উই থাকলে আস হয়ে যাচ্ছে। দেখো উই থাকলে আস, উই থাকলে সেটাকে আস করতে হবে, অর্থাৎ অবজেক্টিভ ফর্মগুলো এগুলো মুখস্থ করে নিতে হবে। আশা করি বুঝতে পারছো। আর এখানে যে উদাহরণগুলো আছে নিজেরা চেষ্টা করবে, এবং এই শীটটা যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা এটা ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারো। এতক্ষণ গেল এগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সের, অর্থাৎ এতক্ষণ আমরা যা শিখলাম সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার আসো ইম্পারেটিভ সেন্টেন্সের বেলা আমরা কিভাবে
অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করব। দেখো সবার আগে বলিনি ইম্পারেটিভ সেন্টেন্স কি। ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে যে সেন্টেন্স দিয়ে আদেশ, নির্দেশ, উপদেশ এই ধরনের বাক্য বোঝায় বা কথা বর্ণনা করতে চাই, ওইটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এটা আমরা কিভাবে চিনতে পারি? দেখো শুরুতে যদি ভার্ব থাকে, অথবা লেট থাকে, অথবা প্লিজ, কাইন্ডলির পরে ভার্ব থাকে, ডোন্ট, নেভার, অলওয়েজ এর পরে যদি ভার্ব থাকে, এই জিনিসগুলো দেখলেই আমরা একটা বাক্যকে ইম্পারেটিভ সেন্টেন্স মনে করব। এখন দেখো এই ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য জাস্ট অল্প কিছু নিয়ম আছে, সেটা একটু দেখো। যদি শুরুতে ভার্ব দিয়ে শুরু হয় এবং তারপর একটা অবজেক্ট থাকে, তখন আমরা প্যাসিভ করব, শুরুতে একটা লেট আনবো, তারপরে সাবজেক্ট আগের মতো অবজেক্টকে সাবজেক্ট মানে তারপরে লিখবো, তারপর একটা বি আনতে হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। তো এটা মনে রাখার জন্য তোমরা একটা জাস্ট উদাহরণ মনে রাখবে, এবার যে কোনো যেটাই আসুক তোমরা সেটা করতে পারবা। হেল্প দ্য পুর, তো আমরা কি করব, শুরুতে লেট আনবো, তারপরে দ্য পুর অবজেক্ট, এটাকে লেটের পরে লিখবো, তারপরে বি কথাটাকে আনবো এবং হেল্পড এটার পাস্ট পার্টিসিপল ফর্ম লিখে দিব, তাহলে হয়ে যাচ্ছে। তাহলে দ্বিতীয় উদাহরণটি দেখো, রাইট দ্য লেটার। দেখো যেহেতু ভার্ব দিয়ে শুরু হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স, এর জন্য আমরা শুরুতে লেট আনবো, তারপর অবজেক্টকে আমরা লেটের পরে লিখবো, তারপর হচ্ছে বি কথাটাকে আনবো এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। কত সহজ না? এখানে একটু খেয়াল করো, টেক কেয়ার অফ ইউর হেলথ, এখানে ইউর হেলথ এটা হচ্ছে অবজেক্ট, টেক কেয়ার অফ মানে যত্ন নেওয়া। তো আমরা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স এই জন্য লেট দিয়ে শুরুতে একটা লেট আনবো, তারপর ইউর হেলথ এটাকে শুরুতে আনবো, ভার্বের পাস্ট পার্টিসিপল করব, টেক কেয়ার, টেকের পাস্ট টেন্স পাস্ট পার্টিসিপল হচ্ছে টেকেন, তারপরে টেকেন কেয়ার অফ গ্রুপ ভার্ব। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, পুরোটাকে একসাথে রাখতে হবে, এটা এভাবে লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো দ্বিতীয় নম্বর রুল, যদি দুটি অবজেক্ট থাকে, দেখো এতক্ষণ ছিল একটা অবজেক্ট হেল্প দ্য পুর, গরিবদেরকে সাহায্য করো। এবার হচ্ছে যদি দুটি অবজেক্ট থাকে, অথবা লেট, শুরুতে লেট আছে, তারপর একটা অবজেক্ট আর একটা ভার্ব আবার অবজেক্ট, অথবা শুরুতে ভার্ব আছে তারপর দুটি অবজেক্ট আছে, এই ধরনের ক্ষেত্রে আমাদের শুরুতে লেট আনতে হবে আগের মতো, তারপর হচ্ছে শেষ বা দ্বিতীয় যে অবজেক্ট আছে সেটাকে আনতে হবে এবং আগের মতো বি এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। এক্ষেত্রে এই অংশটুকু একটু ব্যতিক্রম, বাই আনতে হবে এবং প্রথম যে অবজেক্ট থাকবে সেটাকে আমরা লিখবো। একটা উদাহরণের মাধ্যমে দেখা যাক, তাহলে সহজে বুঝতে পারবে। বলা হচ্ছে লেট মি ডু দ্য সাম, এখন আমরা শুরুতে লেট দিয়ে শুরু হয়েছে এই জন্য আমরা লেট লিখবো, আমাকে অঙ্কটা করতে দাও। যেহেতু দ্বিতীয় অবজেক্ট হচ্ছে ডু দ্য সাম, সাম কথাটা দ্য সাম এটাকে আমরা শুরুতে আনবো, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ বি কথাটাকে আনবো, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, এতটুকু হুবহু আগের উদাহরণের মতো। তারপর হচ্ছে বাই, আর সাব অবজেক্টটা থাকবে সেটাকে আমরা বাইয়ের পরে লিখে দিব, তাহলে হয়ে যাবে। আরেকটা উদাহরণ দেখো, লেট মি ইট দ্য ফুড, তাহলে আমরা লেটের পরিবর্তে লেট আনবো, তারপর হচ্ছে দ্য ফুড, ইটের পরে যে ভার্বটা আছে সেটাকে আনবো, তারপরে হচ্ছে একটা বি কথা আনবো এবং ভার্বের পাস্ট পার্টিসিপল লিখবো, ইটের পাস্ট পার্টিসিপল ইটেন বাই মি। দেখো শুরুতে যদি ভার্ব দিয়ে শুরু হয় এবং দুটো অবজেক্ট থাকে, গিভ হিম দিস লেটার, তাহলে আমরা কি করব, শুরুতে লেট আনবো, দ্বিতীয় যে অবজেক্ট আছে সেটাকে শুরুতে লিখবো, তারপরে বি আগের মতো এবং ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর হচ্ছে দেখো গিভের পরে টু হয়, টু হিম কথাটা লিখে দিব। এই ধরনের উদাহরণগুলো তোমাদের পরীক্ষায় ভালোভাবে লেখার জন্য তোমরা একটা টেকনিক অবলম্বন করতে পারো, সেটা হচ্ছে একটা একটা উদাহরণ মনে রাখতে পারো। এটা হচ্ছে সবচেয়ে সুন্দর এবং গুরুত্বপূর্ণ জিনিস। অনেক সময় স্ট্রাকচার বা রুল মনে থাকে না, কিন্তু যখন তোমরা একটি উদাহরণ মনে রাখবে, তাহলে এই উদাহরণের মাধ্যমে তোমাদের যে কোনো বাক্যই দেওয়া হোক ইম্পারেটিভ সেন্টেন্স থেকে, এই উদাহরণ আলোকে তোমরা সেগুলো করতে পারবে আশা করছি। এবার আসো, যদি কখনো ডোন্ট দিয়ে শুরু হয় তাহলে কি করব, শুরুতে আমরা ডোন্ট এর পরিবর্তে আগের মতো লেট কথাটাকে আনবো, ডোন্টের পরে যে নট আছে সেটাকে লিখবো, তারপরে হচ্ছে অবজেক্টটাকে তারপর লিখবো, তারপর হচ্ছে বি ভার্বের পাস্ট পার্টিসিপল। দেখো 60 60 60 এটা তিনটা একই রকম, অর্থাৎ ভার্ব 1 ভার্ব 2 ভার্বের পাস্ট পার্টিসিপল ভার্ব 3 একই রকম, এই জন্য 60 60 60। আরেকটা উদাহরণ দেখো, ডোন্ট হেট আস, আমাদেরকে ঘৃণা করিও না, তাহলে আমরা যেহেতু ডোন্ট দিয়ে শুরু হয়েছি ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা শুরুতে লেট আনবো, নট এর ডোন্ট এর পরিবর্তে নট কথাটাকে লিখবো, অবজেক্টটাকে তারপরে আনবো, বি
প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। আশা করি এই উদাহরণগুলো তোমরা বুঝতে পারছো। এবার আসো, যদি নেভার দিয়ে শুরু হয় ঠিক একই রকম, আমরা লেট নেভারের পরিবর্তে নেভার দিয়ে শুরু হলে শুরুতে লেট আনবো, তারপর হচ্ছে নেভার কথাটাকে লিখবো, নেগেটিভ ওয়ার্ডটাকে, আগের মতো অবজেক্টটাকে, তারপর লিখবো, তারপর হচ্ছে বি ভার্বের পাস্ট পার্টিসিপল। আরেকভাবে লিখে যায় সেটা দেখাও। আমরা নেভারের পরিবর্তে নট লিখতে পারি এবং অবজেক্টের পরে একটা এভার যোগ করে তারপরে বি ভার্বের পাস্ট পার্টিসিপল লিখতে পারবো। এভাবে করলেও হয়ে যাবে। এবার আসো, আরেকটি স্ট্রাকচার হচ্ছে যদি প্লিজ বা কাইন্ডলি দিয়ে কোনো বাক্য শুরু হয়। এটা একটু ব্যতিক্রম, খেয়াল রাখো। প্লিজ বা কাইন্ডলি কাইন্ডলি দিয়ে যদি শুরু হয় অথবা ভার্বের পরে যদি অ্যাডভার্ব হয়। অ্যাডভার্ব বলতে বোঝায় কোনো একটা কাজ কখন কোথায় কিভাবে হচ্ছে, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। সাধারণত স্থান, সময় এবং কাজটা কিভাবে হচ্ছে এগুলোই অ্যাডভার্ব হয়ে থাকে। দেখো, এখানে প্লিজ দিয়ে যদি শুরু হয় আমাদেরকে শুরুতে ইউ আর রিকোয়েস্টেড টু ডাইরেক্ট মুখস্থ করে ফেলতে হবে। ইউ আর রিকোয়েস্টেড টু এই কথাটাকে লিখতে হবে, তারপরে সরাসরি ভার্ব ওয়ান অর্থাৎ প্লিজ কথাটাকে উঠে গিয়ে সরাসরি ভার্ব থেকে পরের অংশ লিখে দিব। সহজ না? একেবারে ইজি। গো দিয়ার সেখানে যাও। দেখো, সেখানে একটা স্থানের নাম, এটা অ্যাডভার্ব আছে, ভার্ব দিয়ে শুরু হয়েছে কিন্তু অ্যাডভার্ব। তো এই ক্ষেত্রে আমরা কি করব? ইউ আর রিকোয়েস্টেড টু কথাটাকে লিখবো প্লাস গো অর্থাৎ পরে যা অংশ আছে সেটা লিখে দেব। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো, আমরা প্রথমেই শিখছি অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, তারপর শিখেছি ইম্পারেটিভ সেন্টেন্স। এবার আসো ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো, ওই নিয়মগুলোই জাস্ট একটু পরিবর্তন। আমাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভে যদি হু থাকে, প্যাসিভ করার সময় সেটাকে বাই হোম লিখতে হবে। অ্যাক্টিভে যদি হোম থাকে তাহলে আমাদেরকে প্যাসিভ করার সময় হু লিখতে হবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, হু থাকলে বাই হোম, কিন্তু হোম থাকলে শুধু হু হবে, বাই হোম লেখা যাবে না, বাই হু লেখা যাবে না। আর এই দুইটা ছাড়া যত ডব্লিউএইচ ওয়ার্ড আছে সেগুলো আমরা যেভাবে আছে ওইভাবে লিখে দিব। যেমন হোয়াট থাকলে হোয়াট, হাউ থাকলে হাউ, জাস্ট এরকম। ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস চেনার আগে আমাদেরকে একটু জিনিস লক্ষ্য রাখতে হবে। দেখো, তোমাদেরকে একটু জানা থাকতে হবে যে দেখো ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা। ইন্টিগ্রেটিভ সেন্টেন্স যদি হু দিয়ে হয় তখন হু এর পরপরই ভার্ব হয়। যেমন হু গিভস ইউ এ পেন, কে তোমাকে একটি কলম দিল। দেখো, হু এর পরপরই ভার্ব হলো। আর হু ব্যতীত অন্য যে প্রেপোজিশন কি বলে, হু ব্যতীত অন্য যেই ডব্লিউএইচ ওয়ার্ড অর্থাৎ যেগুলো দিয়ে আমরা প্রশ্ন করি, হোয়েন, হোয়াট, হাউ, এই ধরনের গুলোর ক্ষেত্রে ডব্লিউএইচ ওয়ার্ডের পরে একটা অক্সিলারি ভার্ব হবে, তারপরে সাবজেক্ট হবে, তারপরে ভার্ব হবে। যেমন দেখো, হোয়েন আর ইউ গোয়িং টু ঢাকা। দেখো, এখানে হোয়েনের পরে আর অক্সিলারি ভার্ব অর্থাৎ সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটাকে আনতে হবে, তারপরে ভার্ব হবে পরের বাকি অংশ। আশা করি এই স্ট্রাকচারটা তোমাদেরকে মনে রাখতে হবে। দেখো, আমরা একটু দেখব প্রথমে হু থাকলে বাই হোমের নিয়মগুলো। দেখো, হু থাকলে বাই হোম, হু থাকলে বাই হোম লিখতে হবে। তারপর হচ্ছে ওই আগের নিয়ম, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব লিখতে হবে, বি ভার্ব যেগুলো বা অক্সিলারি ভার্বও বলতে পারি আমরা। তারপর হচ্ছে যদি ভার্বের কি থাকে, অবজেক্ট থাকে, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বসবো, তারপর ভার্ব বসাবো। যেমন একটি উদাহরণ দেখো, হু গিভস, হু গিভস ইউ এ পেন, আমরা হু এর পরিবর্তে বাই হোম লিখবো। এবার দেখো, একটা বি ভার্ব আনতে হবে। বি ভার্ব আনবো সবসময় এখানে যে অবজেক্ট থাকবে সে অনুযায়ী। দেখো, ইউর সাথে সাধারণত বি ভার্ব আর হয়ে থাকে। আর এখানে ওয়াজ বা ওয়ার কেন নেই, যেহেতু প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের বেলায় তোমরা জানো টেন্সের পরিবর্তনের সময় আমরা দেখেছি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে এম, ইজ, আর এই তিনটি থেকে যে কোনো একটি লিখতে হয়। তো আমরা কি করলাম, আর আনবো কেন, কারণ ইউর সাথে আর হয়। তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপলটা বসাতে হবে স্ট্রাকচার অনুসারে, তারপর হচ্ছে বাকি অংশ বসে যাবে। আশা করি বুঝতে পারছো। আরেকটু উদাহরণ দেখো, হু হ্যাজ ব্রোকেন দ্য উইন্ডো। আমরা কি করব, হু এর পরিবর্তে বাই হোম লিখব। এবার হচ্ছে দেখো, দ্য উইন্ডো এটা হচ্ছে অবজেক্ট, আমরা এটা লিখব। তার আগে আমাদেরকে একটা বি ভার্ব বসাতে হবে। যেহেতু এখানে হ্যাজ আছে, দ্য উইন্ডোর সাথে হ্যাজই হবে, তো আমরা হ্যাজ কথাটাকে লিখব। তারপর হচ্ছে এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট, তোমরা জানো টেন্সের পরিবর্তনের সময় পারফেক্টের সময় মূল ভার্ব এবং অক্সিলারি ভার্বের মধ্যখানে একটা বিন আনতে হয়। বিন কথাটাকে লিখবো, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো, হুম থাকলে হু হবে, হুম এর পরিবর্তে আমরা হু লিখবো। তারপর হচ্ছে বি ভার্ব, দেখো এখানে উইল আছে, আমরা উইল লিখে দিব।
এক্ষেত্রে বি ভার্বের বেলা সবসময় সিঙ্গুলার বি ভার্ব নিতে হবে। তারপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। একটু দেখো, এটা ছিল ফিউচার ইনডেফিনিট। তো আমরা টেন্সের পরিবর্তনের মধ্যে দেখছি যে ফিউচার ইনডেফিনিটের সময় অক্সিলারি ভার্ব আর মূল ভার্বের মধ্যখানে একটা বি যোগ করতে হয়। বি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল গিভের পাস্ট পার্টিসিপল গিভেন, তারপর হচ্ছে অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো, এখানে দ্য বুক অবজেক্ট, তারপর বাই, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। দ্বিতীয়ত দেখো, হুম ডিড হি বিট, কাকে সে মেরেছিল। হুমের পরিবর্তে আমরা হু লিখবো। এবার দেখো, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, ডিড আছে ভার্বের বেস ফর্ম। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, পাস্ট ইনডেফিনিটের সময় টেন্সের পরিবর্তনের ক্ষেত্রে একটা অক্সিলারি ভার্ব আনতে হয়, ওয়াজ অথবা ওয়্যার। এক্ষেত্রে সবসময় সিঙ্গুলার নিতে হবে। তারপর হচ্ছে ভার্ব থ্রি লিখতে হবে। তারপরে হচ্ছে বাই, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। আশা করি বুঝতে পেরেছো। এবার আসো, যদি অন্যান্য ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো থাকে তাহলে সেগুলো বসে যায়। হু থাকলে বাই হোম, হু থাকলে বাই হোম, বা হুম থাকলে হু। আর এই দুইটা ছাড়া বাকি যে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো আছে, যেমন হোয়াট, হোয়েন, হুইচ, এগুলো থাকলে এগুলো বসে যাবে। এই ক্ষেত্রে স্ট্রাকচার হচ্ছে এটা, ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসবে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট মানে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বসবে যদি থাকে, ভার্ব থ্রি, বাই, অবজেক্ট, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম যদি থাকে। দেখো, ডিড হি, হোয়াট ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে। তো আমরা হোয়াট, যেহেতু এটা বসে যাবে, ডিড প্লাস ইট, তাহলে এটা আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। ফার্স্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের সময় অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমাদেরকে ওয়াজ বা ওয়্যার আনতে হয়। তো এই ক্ষেত্রে সবসময় সিঙ্গুলারটা নিতে হবে, ওয়াজটা নিলাম, ভার্বের পাস্ট পার্টিসিপল লিখলাম, বাই, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। আশা করি দ্বিতীয় উদাহরণটিও তোমরা বুঝতে পারবে। না বুঝলে সেটা আমাদের গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে তোমরা আমাকে আস্ক করতে পারো, এছাড়াও কমেন্টও তোমরা জানাতে পারো। এবার আসো কোয়াসিফেসিভ। কোয়াসিফেসিভটা কি? দেখো, কোয়াসিফেসিভ বলতে বোঝায় আপাত বা প্রায়। কোয়াসিফেসিভ মানে হচ্ছে বাক্যটা দেখতে প্যাসিভ ভয়েসের মতো লাগবে, অর্থাৎ সাবজেক্ট নিজে কাজ করবে না, কিন্তু এটা অ্যাক্টিভ ভয়েস। যেমন হানি টেস্টেস সুইট, মধু খেতে মিষ্টি। দেখো, এখানে হানি হচ্ছে সাবজেক্ট, টেস্টেস এটা হচ্ছে ভার্ব, মধু খেতে মিষ্টি। আচ্ছা দেখো তো, হানি কি নিজে নিজে খাইতে পারে? না, খাওয়া যায় না। মধুকে খেতে পারে না। তো এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, কিন্তু অর্থ দিচ্ছে প্যাসিভের মতো। এই ধরনের বাক্যগুলোকে বলা হয় কোয়াসি প্যাসিভ। আরেকটি উদাহরণ দেখো, দ্য ফুড টেস্টেস ডেলিশিয়াস, খাবারটি সুস্বাদু লাগে। দেখো, ফুড নিজে নিজে কোনো স্বাদ গ্রহণ করতে পারে না। হ্যাঁ, সাবজেক্ট। দেখো, এটা কর্তা নিজে কাজটা করতে পারে না, কিন্তু তারপর এটা অ্যাক্টিভ ভয়েস, দেখতে প্যাসিভের মতো। এই জন্য এগুলোকে বলা হয় কোয়াসি প্যাসিভ। এই ধরনের এই ধরনের ক্ষেত্রে আমরা কি করব, আমাদের পরিবর্তনের নিয়ম হচ্ছে আমরা দুইভাবে সেটা পরিবর্তন করতে পারি। দেখো, অ্যাক্টিভ ভয়েসে সাধারণত আগে সাবজেক্ট থাকবে কোয়াসি প্যাসিভের বেলায়, তারপর ভার্ব থাকবে, একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকবে। প্যাসিভ করার সময় আমরা কি করব, অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট থাকবে সেটাই বসে যাবে। যেমন এই উদাহরণটা দেখো, হানি টেস্টেড সুইট, আমরা সাবজেক্ট যেটা আছে সেটাই লিখে ফেলবো। তারপর কি করব, বি ভার্ব আনবো। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, তোমরা টেন্সের পরিবর্তনটা আগে শিখে আসছো, প্রেজেন্ট টেন্স, তাহলে আমাদের এম ইজ আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই জন্য এম ইজ আর এই তিনটা থেকে যে কোনো একটা আনতে হবে। তো আমরা হানি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ইজ আনতে হবে। ভার্বের পাস্ট পার্টিসিপল টেস্টেড, পাস্ট পার্টিসিপল টেস্টেড, সুইট, শেষ হয়ে গেল। অথবা চাইলে এভাবে করা যায়, আমরা শুরুতে কি করব, দ্বিতীয় স্ট্রাকচারটা বা উদাহরণটা যদি খেয়াল করি, হানি যেভাবে আছে সেভাবে লিখব, তারপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব আনবো, বি ভার্ব আনবো। তো এখানে হানি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ইজ হবে। তারপরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটাকে লিখবো, লিখে এখানে একটা হয়ন আনবো। তারপর হচ্ছে এখানে দে অথবা ইট, এটা নির্ধারণ হবে আগে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুসারে। তো এখানে আমরা হানি যেহেতু এটা থার্ড পারসন ব্যক্তিবাচক শব্দ না, জন্য ইট আনতে পারি। তারপর হচ্ছে আবার শুরুতে যেই ভার্বটা হয়েছিল সেটা লিখবো এবং ভার্বের পাস্ট পার্টিসিপল করে ফেলবো, তাহলেই হয়ে যাবে। বাকি উদাহরণটাও তোমরা লিখতে পারো একই রকম। দ্য বুক রিডস ওয়েল, আমরা দ্য বুক লিখবো,
তারপরে যেহেতু প্রেজেন্ট টেন্স, এই জন্য আমরা ভার্ব আনবো অক্সিলারি ভার্ব হিসাবে। যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট, এই জন্য দ্য বুক থার্ড পারসন সিঙ্গুলার ইজ আসবে। রিডের পাস্ট টেন্স হচ্ছে রিড, রেড, তারপর ওয়েল। শেষ, ইজি। জাস্ট এখানে একটু পরিবর্তন, টেন্সের পরিবর্তনটা, অর্থাৎ ইজ প্লাস অক্সিলারি ভার্ব বা বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল করলেই হয়ে যাচ্ছে। অথবা এভাবে করা যায়, দ্য বুক ইজ ওয়েল হোয়েন ইট ইজ রেড। বইটা ভালো যখন এটা পড়া হয়। এইগুলো হচ্ছে কোয়াসিপেসিভ। আশা করি বুঝতে পেরেছো। দেখো, এতক্ষণ আমরা যা শিখলাম সেটা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা। এবার আমরা শিখব প্যাসিভ থেকে কিভাবে অ্যাক্টিভ করতে হয়। তো এই ধরনের ক্ষেত্রে আমাদেরকে অনেক সময় সাবজেক্ট প্যাসিভ ভয়েসে থাকে না। দেখো, প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করার জন্য আমাদেরকে শুরুতেই একটু অর্থ অনুসারে একটা সাবজেক্ট ধরে নিতে হবে। তারপরে আমাদের টেন্সের পরিবর্তন, তারপরে সাবজেক্টটাকে অবজেক্ট বানাবো আর অতিরিক্ত অংশ লিখে দিব। একটা উদাহরণ দেখো, ফুটবল ইজ প্লেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীব্যাপী ফুটবল খেলা হয়। কে খেলে সেটা কিন্তু এখানে উল্লেখ করা নাই। এটা ফুটবল, এটা কিভাবে প্যাসিভ ভয়েস? দেখো, ইজ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। আমরা জানি সাধারণত এম ইজ এর পরে ভার্বের সাথে আইএনজি হয়, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু যদি এম ইজ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তাহলে সেটা প্যাসিভ ভয়েস। আরেকভাবে চিনতে পারি, ফুটবল কিন্তু নিজে নিজে খেলতে পারে না। তো এই ধরনের ক্ষেত্রে আমাদের নিজের কল্পনা মতো একটি সাবজেক্ট ধরে নিতে হবে। তো ফুটবল সারা বিশ্বব্যাপী খেলে, কারা খেলে? পিপল বা উই, এই ধরনের শব্দগুলি সাধারণত নেওয়া হয়। আমরা পিপল কথাটাকে আনবো। দেখো, এখানে ইজ প্লেড ছিল, তো আমরা এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই জন্য আমরা কি করব, ইজটাকে উঠাই দিয়ে জাস্ট প্লেটাকে লিখবো। অর্থাৎ ইজ থাকলে প্রেজেন্ট টেন্স, ওয়াজ থাকলে পাস্ট টেন্স, শেল বি উইল থাকলে সেটা ফিউচার টেন্স। জাস্ট আমরা ইজ, যেহেতু ইজ ছিল এই জন্য আমরা ইজটাকে উঠাই দিয়ে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় এটা উঠাই দিব, উঠাই দিয়ে প্লেডের প্রেজেন্ট ফর্ম লিখে দিব। তারপর হচ্ছে সাবজেক্টটাকে অবজেক্ট বানাবো, পরে বাকি অংশগুলো লিখে দিব। দেখো আরেকটা উদাহরণ দেখো, হি সিং দ্য সং ইজ সাং ইন দ্য ক্লাসরুম। গানটি ক্লাসরুমে গাওয়া হলো। কে গাইছে সেটা কিন্তু বলা হয়নি, আর গান নিজে নিজে গাইতে পারে না, তাই এটা প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ করবো আমরা। তো এখানে কে গাইছে বলা হয়নি, স্টুডেন্ট। এখানে সাবজেক্ট হিসেবে আমরা স্টুডেন্ট নিতে পারি, উই নিতে পারি, বা টিচার নিতে পারি। তো আমরা উই কথাটাকে নিলাম। এবার দেখো এখানে শুধু ইজ আছে। তো আমরা একটু আগে বলছি যখন এম ইজ আর এগুলো থাকবে তখন এগুলো উঠে গিয়ে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় মূল ভার্বের প্রেজেন্ট টেন্স ধরবে। সিং এটা প্রেজেন্ট টেন্স হচ্ছে সাং, এটা প্রেজেন্ট টেন্স হচ্ছে সিং, লিখলাম। তারপরে দ্য সং এটা সাবজেক্ট, এটাকে আমরা অবজেক্ট বানাই দিব, বাকি অংশ লিখে দিব। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো, এই উদাহরণগুলো যখন বারবার প্র্যাকটিস করবা তখনই আমি আশা করি তোমরা তোমাদের কাজে সফল হবা। তো আমি এখানে অনেকগুলো প্র্যাকটিসের আয়োজন করেছি। তোমরা এইগুলো নিজে নিজে প্র্যাকটিস করতে পারো। এগুলো প্র্যাকটিস করে তোমরা দেখতে পারো। আর একবার না বুঝলে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব ভিডিওটি বারবার দেখার জন্য, আর কিছু জিনিস আছে সেগুলো মুখস্থ করার জন্য। দেখো এখানে যে ব্যাপারগুলো আছে, এই যে 5টা নিয়ম, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট থেকে সাবজেক্ট, এগুলো করা, এগুলো তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। সাথে সাথে টেন্সের ব্যবহারটা, টেন্সের নিয়মটা মনে রাখতে হবে, আর প্রনাউনের পরিবর্তনটা দেখতে হবে। আর এগুলো তো মাস্ট জানতে হবে, না হলে কখনোই সম্ভব হবে না। এই জিনিসগুলো জানলে আশা করি তোমরা যে কোনো ভয়েস করতে পারবা। পরিশেষে আমি বলতে চাই, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। একবার না হলে তোমরা বারবার দেখো, ইনশাল্লাহ তোমরা পারবে। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। আল্লাহ হাফেজ।